প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আমরা গত লাস্ট ক্লাসে বয়েলের সূত্র, আদর্শ গ্যাসের কনসেপ্টটা আমরা পড়েছিলাম। বয়েলের সূত্রের যে ডিটেইলস, তার যে লেখচিত্র এবং ম্যাথমেটিক্যাল যে প্রবলেম, আরো প্রবলেম আছে, আমি পরে আস্তে আস্তে দেখাবো। তো সেই বিষয়গুলো আমরা গত লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা গ্যাসের দ্বিতীয় যে আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে তোমার চার্লসের সূত্র বা চার্লসের সূত্র। এটা বিজ্ঞানী চার্লিস এটা আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে এই সূত্রটাকে বলা হয় চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটা স্টেটমেন্টটা আমি এখানে লিখে রেখেছি, বাংলা স্টেটমেন্টটা। স্টেটমেন্টটা হচ্ছে একটা বড় স্টেটমেন্ট, এটা 1 মার্কের জন্য এলে এই স্টেটমেন্টটাই তোমাকে লিখতে হবে। চার্লসের সূত্র বিবৃত করো, তখন অনেকে তোমরা ম্যাথমেটিক্যাল বিবৃতিটা দিয়ে দাও, সেটা কিন্তু ভুল। বাংলা ভাষার যে স্টেটমেন্টটা আছে সেটা তোমাকে দিতে হবে। তো স্টেটমেন্টটা কি এখানে বলা আছে দেখো, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটার অর্থ হলো এইগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল ব্যাপার। হ্যাঁ, এগুলো, এটার মধ্যে কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট নাই। অর্থাৎ এই বিজ্ঞানীটা গ্যাস নিয়ে গবেষণা পর্যবেক্ষণ করতে গিয়ে উনি দেখতে পেলেন যে কোনো গ্যাসের, দেখো আমি এই বাংলা স্টেটমেন্টটাকে যদি সরলীকরণ করে দিই আমি তোমাদের জন্য, তাহলে সুবিধা হবে। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ধরো V0। এই 0 ডিগ্রি কারণে এখানে নট দিয়ে প্রকাশ করা হলো। আচ্ছা, তাও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করতে চাচ্ছ বলো তো? হ্রাস অথবা বৃদ্ধি করতে চাচ্ছ। তো হ্রাস বা বৃদ্ধির ফলে কি হবে? এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের কি হচ্ছে দেখো তো, 1/273 এই অংশ পরিমাণ কি হবে? বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে আয়তন বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা যদি হ্রাস করো তাহলে আয়তনটা হ্রাস পাবে। আচ্ছা, এখন বলো তো, আমি এটাকে সুন্দর করে বোঝানোর জন্য আমি কি করছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে তার আয়তন, সেটাকে আমরা ধরে নিলাম V0। আচ্ছা, এখন আমি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, তখন আয়তনটা কি হবে জানো? তখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তনটা ছিল সেইটা প্লাস প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বৃদ্ধি করলাম, এই বৃদ্ধির ফলে কি হবে? এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তনটা ছিল তার সাথে তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের এত অংশ কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে আমরা এটাকে লিখবো V0 প্লাস V0 এর কত অংশ বৃদ্ধি পাচ্ছে? 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, যদি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করতে তাহলে কি করতে বলো তো? V0 এখানে কি প্লাস লিখতে না মাইনাস লিখতে বলো? মাইনাস হচ্ছে, মাইনাস হবে। স্যার মাইনাস হবে স্যার। হ্যাঁ, তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে এটা প্লাস হবে, আর তাপমাত্রা যদি হ্রাস করো তাহলে সেটা মাইনাস হবে। আলটিমেট এটা যোগ বিয়োগ করলে একটা ধনাত্মক মান তৈরি হবে। আচ্ছা, এবারে বলো তো 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে কি হবে বলো তো? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে V0 প্লাস আদি আয়তনটা কিন্তু সবসময় থাকবে। এবারে V0 এর বলো আমার এখানে 1 ডিগ্রির জন্য, অর্থাৎ আমি যদি এখানে আরো ডিটেইলস একটু দেখাতে চাই, V0 প্লাস V0 এর, দেখো আমি একটু একটা সিকোয়েন্স আনার জন্য এই বাক্যটা আমি লিখতেছি 0/273। আচ্ছা, বলো তো সামথিং ভাগ 0 ইকুয়াল কত বলো তো? 0 না? জি স্যার, 0 স্যার। তার মানে এটা তো ফাইনালি কত হচ্ছে? V0 হচ্ছে, তাই না? তো তার মানে 0 ডিগ্রির জন্য আমার এখানে এসছে 0, 1 এর জন্য আমার এখানে এসছে 1, তাহলে 2 এর জন্য এখানে কি আসবে বলো? V0 এর কি লিখবো বলো এখন? 2/273। এইভাবে যদি তুমি তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা যদি বৃদ্ধি করো, ধরো আমরা সেই তাপমাত্রাটাকে আমরা নামকরণ করলাম থেটা ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেই ক্ষেত্রে এই আয়তনটাকে আমরা কিভাবে লিখবো এখন তোমরা নিজেরাই বলো? V0 প্লাস বলো V0 এর থিটা বাই 273। এটা বাই 273। দেখো তো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো, কিভাবে আমরা এই সিকোয়েন্সটা নিয়ে এলাম? তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন সেটাকে আমরা নামকরণ করেছি V0। এরপরে যদি তুমি তাপমাত্রা রাইজ করো বা ডিক্রিজ করো, তো রাইজ করলে তোমার আয়তন বেড়ে যাবে, আর ডিক্রিজ করলে আয়তনটা কমে যাবে। এটা ম্যাথমেটিক্যালি আসবে, আমি পরে দেখাচ্ছি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তনটা হবে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল সেইটা প্লাস কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে সেটা এখানে বলা আছে 1/273। তাহলে V0 এর 1/273।
তো এটা 1 এর জন্য এখানে 1টা এসছে, 1 এর জন্য 1। তো 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার জন্য ওখানে 1 এর জায়গায় কি আসবে, এখন 2 আসবে। এইভাবে যদি আমরা 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করি, পরিবর্তন মানে বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে। সেই ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে আমরা এখানে লিখেছি, তাহলে থিটার জায়গায় আমার এখানে কি আসবে, 2 এর জন্য যদি, যেহেতু এখানে 2 এসছে, 1 এর জন্য এখানে 1 এসছে, তার মানে আমার এখানে থিটার জন্য অবশ্যই কি আসবে, 273 এর উপরে থিটা আসবে। তাহলে এই তাপমাত্রাটা, এই আয়তনটা হচ্ছে যে কোনো তাপমাত্রায়। তো এই আয়তনটাকে আমরা নামকরণ করলাম, ধরো V ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট এর কত, থিটা ডিভাইডেড 273। আচ্ছা, এখন দেখো এই সমীকরণ থেকে আমরা কি কি বের করতে পারি, অনেক কিছু আমরা বের করতে পারি। বলো তো এখানে ভি নটটাকে কি আমরা কমন নিতে পারি না? আচ্ছা, তার আগে এর কে সরিয়ে দাও। এর কে সরানো হলে কি হবে, ভি নট ইন্টু থিটা ডিভাইডেড কি হবে, 273। এম আই রাইট? ম্যাথমেটিক্স। জি স্যার। জি স্যার, রাইট। এবারে দেখো তো এখানে ভি নটটাকে কি আমরা কমন নিতে পারি কিনা একটু আমাকে বলো। ভি নটটা যদি কমন নিই তাহলে 1 প্লাস থিটা ডিভাইডেড কি তৈরি হচ্ছে, 273। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট, আমি একটা সমীকরণ বের করতেছি। আচ্ছা, ভিতরে লসাগু করলে কি হবে বলো তো, 273, এটা লসাগু করলে কি হয়, 273 প্লাস কি থিটা। আচ্ছা বলো তো থিটা কোন এককে তাপমাত্রা ছিল? এই যেখানে দেখো থিটা কোন এককে সেলসিয়াস তাপমাত্রা? স্যার। সেলসিয়াস। সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আচ্ছা, সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা ছিল। তো এখন বলো তো সেলসিয়াস স্কেলে তাপমাত্রার সাথে যদি 273 যোগ করা হয় তাহলে কোন তাপমাত্রা তৈরি হয়, এটা কি জানা আছে তোমাদের? কেলভিন। স্যার কেলভিন স্যার। কেলভিন তাপমাত্রা তৈরি হয়। ভেরি গুড। তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু লিখতেছি, দেখো ভি নট, বলো তো কেলভিন তাপমাত্রাকে কি দিয়ে প্রকাশ করি আমরা? স্যার কে দ্বারা? হ্যাঁ, ওটা একক হচ্ছে কে, কি দিয়ে, কোন রাশি দিয়ে প্রকাশ করা হয়? টি দ্বারা। স্যার টি দ্বারা, টি। কি দিয়ে? ওটার একক, হ্যাঁ কেলভিন তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। কিন্তু কেলভিন তাপমাত্রাকে কি রাশি দিয়ে প্রকাশ করা হয়? যেমন আমরা সেলসিয়াস তাপমাত্রাকে থিটা দিয়ে প্রকাশ করলাম না, তাহলে কেলভিন তাপমাত্রাকে কেলভিনকে কে দ্বারা, টি দ্বারা প্রকাশ করা হয়। টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কার পরিবর্তে টি লিখবো আমরা এখানে বলো? 273 প্লাস থিটার পরিবর্তে, আর ডিভাইডেড 273, এটা তো থাকবেই। আচ্ছা, থিটার পরিবর্তে। হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এটাকে দেখো কি লিখতেছি একটু ভালো করে খেয়াল করো। ভি ইকুয়াল টু, স্টেপ বাই স্টেপ বুঝতে পারতেছো কিনা বলো। ভি নট বাই 273 ইনটু টি। দেখো তো এই সমীকরণটা লিখতে পারি কিনা আমরা? জি স্যার, লিখতে পারি। এখন বলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন ভি নট এর মান কি? এটা কনস্ট্যান্ট, ভি নট হচ্ছে কনস্ট্যান্ট। তো সেই কনস্ট্যান্টকে 273 দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে টোটাল রাশিটাই কি হবে বলো? এই টোটাল রাশিটাই কি হবে, কনস্ট্যান্ট, রাইট? ধ্রুবক স্যার। তাহলে এই কনস্ট্যান্ট আর এই সমান সমান, তার পরিবর্তে আমরা কি লিখতে পারি একটু আমাকে বলো। ভি সমানুপাতিক টি লিখতে পারি কিনা একটু আমাকে বলো সবাই। জি স্যার, জি স্যার, লিখতে পারি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি জানলাম, চার্লসের সূত্রে আরেকটা বিবৃতি বা স্টেটমেন্ট আমরা এই সমীকরণের মাধ্যমে দিতে পারি। কি দিতে পারি? যে স্থির তাপমাত্রায়, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন কি বলবে বলো তো? স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন সমানুপাতিক। কি বলবে? আয়তন কি? কেলভিন স্কেলে তাপমাত্রা। কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। ভেরি গুড। কেলভিন না বলে পরম তাপমাত্রা, কেলভিন তাপমাত্রাটাকে আমরা পরম তাপমাত্রা বলি। বুঝতে পেরেছো? পরম স্কেল, যেটা পরম তাপমাত্রা, এই পরম তাপমাত্রা বলতে বোঝানো হয় কেলভিন তাপমাত্রা। ঠিক আছে, কেলভিন তাপমাত্রা, যেটার একক হচ্ছে তোমার কে। তার মানে আমরা বলতে পারি না যে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। এম আই রাইট? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু একটা স্টেটমেন্ট, এটা মনে রেখো। আচ্ছা, বলো তো অঙ্ক করার জন্য আমরা এখানে একটা ফর্মুলা লিখতে পারি না? বলো তো এই সমীকরণটাকে যদি আমি একটু রেফারেন্স করি, যদি আয়তন V1 হয় তাহলে V1 ইকুয়াল টু আমরা কি লিখবো, V0 বাই 273। তো V1 এর রেসপেক্টে তাপমাত্রা কি হবে, T1, রাইট? আচ্ছা, এবারে আমরা যদি ওই সমীকরণটাকে আমরা এখন রেফারেন্স হিসেবে টেনে আয়তন করে করলাম V2, তো দ্যাট ইজ ইকুয়াল টু V0 বাই 273। এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা তো কনস্ট্যান্ট। ইনটু V2 এর জন্য আয়তন হচ্ছে T2। তো এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1 আর এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তো বলো তো 1 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা ম্যাথমেটিক্যাল সমীকরণ পাচ্ছি কিন্তু আমরা এখানে, V1 বাই দ্যাট ইজ ইকুয়াল টু T1 বাই T2। তাহলে বলো তো এই সমীকরণটা কখন অ্যাপ্লাই করে অঙ্ক করবে বলো? এটা কিন্তু একটা সমীকরণ, কখন অ্যাপ্লাই করে অঙ্ক করবে?
যখন চাপ স্থির থাকলে এবং আয়তন এবং তাপমাত্রা দেওয়া থাকলে। হ্যাঁ, যখন তোমার গ্যাসের ভর এবং চাপ দুইটাই যখন তোমার কি থাকবে, স্থির থাকবে। এই ভর আর পি যখন স্থির থাকবে তখন কিন্তু আমরা তাপমাত্রার সাথে আয়তনের যে সম্পর্ক সেটা হচ্ছে এই সমীকরণ V1/V2 = T1/T2। তুমি কি এটাকে এইভাবে লিখতে পারো, কিন্তু এটাকে এইভাবে লেখা যায় না, V1/T1 দ্যাট ইজ ইকুয়াল, আমরা কি লিখতে পারি V2/T2, একই তো, সেম জিনিস। তুমি এটাও লিখতে পারো, উপরেরটাও লিখতে পারো, দুইটাই সঠিক। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা তোমরা অবশ্যই মনে রাখবে। কখন? যখন তোমার গ্যাসের ভর এবং চাপ যখন স্থির থাকবে তখন তাপমাত্রা যদি দেওয়া থাকে, আয়তন কত বের করতে বলা হয়, তখন কিন্তু অবশ্যই আমাকে এই চার্লসের সূত্রে এই সমীকরণটা ব্যবহার করে অঙ্ক করতে হবে। তো দেখো তো এই সমীকরণটা কিভাবে এলো, এটার ব্যাপারে সবাই ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন ক্লিয়ার হলে আমাকে এটা ক্লিয়ার করো তোমরা। সেটা হচ্ছে একটা লেখচিত্র করতে চাচ্ছি আমরা। ভি ইকুয়াল আমরা পেলাম V0/273 ইন্টু টি, তাই না? এবং সেখান থেকে আমরা কি করলাম, ভি সমানুপাতিক টি করা হলো। তো বলো তো এটার একটা লেখচিত্র কি হতে পারে বলো তো। এই দিকে আমরা দিয়ে দিলাম তাপমাত্রা ক্যাপিটাল টি, আর এইদিকে দেওয়া হলো আয়তন ভি। বলো তো তাহলে টি কি হতে পারে, লেখচিত্রটা কি হতে পারে? স্যার সরলরেখা হবে একটা। এটা ভি সমানুপাতিক যেহেতু টি, তাহলে এটা সরল লেখা হবে। ঠিক আছে, এটা সরল লেখা হবে। আচ্ছা, তার মানে আমার এটা একটা মূল বিন্দুগামী সরল লেখা হবে। মূল বিন্দুতে স্পর্শ না করানোই ভালো, তবে এটা যেহেতু মূল বিন্দুগামী সরল লেখা, y = mx এর যে সমীকরণ, সেই সমীকরণের সাথে এটা মিলে যায়। y = mx, এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার m, আর x টা হচ্ছে t, আর y টা হচ্ছে তোমার v। তো y = mx কার সমীকরণ? মূল বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ। তো সেই কনসেপ্টের আলোকে আমরা মূল বিন্দুতে স্পর্শ করাচ্ছি, কিন্তু বাস্তবে কিন্তু আসলে মূল বিন্দুতে স্পর্শ হয় না। আচ্ছা, তো এই লেখটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। এটা হচ্ছে জি স্যার। এই লেখচিত্রটা কখন, যখন এম এবং পি কিন্তু স্থির থাকতে হবে, তখনই কিন্তু এই লেখটা তোমার ড্রয়িং করা যাবে, অন্যথায় কিন্তু এটা ড্রয়িং করতে পারবে না। আচ্ছা, এবারে বলো তো এইটা কি হবে, এটা চিন্তা করে উত্তর দিবে। এদিকে দিয়ে দিলাম ধরো তোমার টি, আর এদিকে আমি দিয়ে দিলাম V/T। সো লেখটা এখন কেমন হবে বলো। দেখো এখান থেকে দেখো, এই যে V/T, এটা কনস্ট্যান্ট থাকবে স্যার। V/T, V1/T1, V2/T2 এইগুলোর অনুপাত কি সমান হচ্ছে না? তার মানে কি পরিবর্তন হচ্ছে না স্যার। জি না স্যার। তাহলে তাপমাত্রা পরিবর্তন হতে পারে, কিন্তু এই রাশিগুলোর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, V/T এর পরিবর্তন হচ্ছে না। তাহলে লেখটা কি হবে বলো। অক্ষের সমান্তরাল হবে, টি অক্ষের সমান্তরাল হবে স্যার। হ্যাঁ, টি টি এর অক্ষের সমান্তরাল হবে। আবার এটাকে যদি আমরা এইভাবে দিতাম, এটা ধরো তোমার ভি দিয়ে দিলাম, এটা যেহেতু তাপমাত্রার রেসপেক্টে পরিবর্তন হচ্ছে, আর উপরে যদি আমরা V/T করি, তখনও গ্রাফটা কি হবে বলো তো। জি স্যার, বি এর সমান্তরাল হবে। ভি এর সমান্তরাল হবে। বি/টি, জি স্যার, বি/টি ধ্রুবক থাকবে। হ্যাঁ, V/T তো কোনো পরিবর্তন হচ্ছে না, এটা সবসময় একই থাকবে। এই যে V1/T1, V2/T2, তুমি যে আরো নাও তাহলে V3/T3, এভাবে চলতেই থাকবে, এটা কনস্ট্যান্ট মান তৈরি হবে। তো এটার মান তো পরিবর্তন হচ্ছে না, অনুপাতটার মান। এই জন্য এটা x অক্ষের সমান্তরাল সরল লেখা হবে। আর এইটা ভি সমানুপাতিক টি, তার লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরল লেখা। তো এই তিনটা লেখ ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এবারে আরেকটা লেখ আছে, সেটা আমি আবারও সেই প্রথম দিকে একটু ফিরে যেতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পড়া। দেখো এই লেখচিত্রগুলো ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে দেখো ভি ইকুয়াল টু V0 প্লাস কি যেন ছিল, V0 ইন্টু থেটা বাই কত ছিল 273, এইটা ছিল। আচ্ছা, এটাকে দেখো আমরা একটু সরল করে নিচ্ছি। সেটা হচ্ছে V0 প্লাস V0 ইন্টু এই যে 1/273, এটাকে একটা নামকরণ করা হচ্ছে, এটা হচ্ছে গামা পি নামকরণ করা হলো। এটা একটা কনস্ট্যান্ট, এই যে 1/273, তার পরিবর্তে আমি গামা পি লিখেছি, গামা পি, গামা সাফিক্স পি, আর থেটাটা আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এই সমীকরণটা দেখো আমি ফাইনালি যদি একটু লিখতে চাই, ভি ইকুয়াল টু V0 প্লাস V0 গামা পি এর একটা নাম আছে, আমি এখনই বলছি। এই গামা পি কে বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। গামা পি কে কি নামকরণ করা হচ্ছে, স্থির চাপে, যেহেতু এখানে স্থির চাপ ছিল, কে চাপ, তো স্থির চাপে গ্যাসের
আয়তন প্রসারণ সহগ। এটা একটু মনে রেখো, এটা অতটা ইম্পর্টেন্ট কিছু না, এটা ধ্রুব রাশি। আয়তন প্রসারণ সহগ, এটা কনস্ট্যান্ট 1/273। আচ্ছা, প্রসারণ, বানানটা ভুল হচ্ছে, প্রসারণ সহগ, প্রসারণ সহগ, যেটাকে গামা পি দিয়ে প্রকাশ করা হচ্ছে। দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই কত জানো? 273। আচ্ছা, এখন এই সমীকরণটা কিন্তু এটার অনুরূপ। দেখো y ইকুয়াল টু সি প্লাস mx, এইটার অনুরূপ। কেন বলতো? এই যে ভিটা আছে না, এই ভি এর কাজটা করবে y, আর ভি নট এর কাজটা করছে এখানে সি, আর এই যে ভি নট গামা পি, এই টোটালটাকে বলা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এম। আর তাহলে থেটাটা কার কাজ করতেছে? এক্স এর কাজ করতেছে। তাহলে এখন বলো তো y ইকুয়াল টু সি প্লাস mx, এটা লেখচিত্র কি ছিল বলো? এটা করানো হয়েছে। এটা সরলরেখা হবে, কিন্তু তার মূল বিন্দু আমি সরলরেখা হবে না। হ্যাঁ, y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। বাকিরা একটু রেসপন্স করো, এটা বুঝতে পেরেছো কিনা? y ইকুয়াল টু, এই সমীকরণটা যে y ইকুয়াল টু সি প্লাস mx এর সাথে মিলে গেছে, এটা কি বুঝতে পেরেছো? আমি দেখো স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখিয়েছি, দেখো এই যে তীর চিহ্নগুলো টেনে দেখানো হচ্ছে। এটা ক্লিয়ার কিনা একটু বলো। জি স্যার। তো y ইকুয়াল টু সি প্লাস mx, তার লেখচিত্র যা হবে v ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট গামা পি, এটা কনস্ট্যান্ট m ইনটু থিটা, তার লেখচিত্র কি হবে? তাই হবে। তো এটা লেখচিত্রটা কি হবে? এবং এই লেখ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা রাশির ধারণা আমরা একটু বের করব। দেখো আমি লেখটা একটু ড্রয়িং করে নিই। এইদিকে দেওয়া হলো তোমার থিটা ডিগ্রি সেলসিয়াস, আর এইদিকে দেওয়া হচ্ছে তোমার আয়তন ভি। এখন বলো তো, এটা হচ্ছে মূল বিন্দু 0, এটা হচ্ছে মূল বিন্দু 0। তো এই গ্রাফটা কোথা থেকে শুরু হবে বলো? যখন থিটা যদি 0 হয়, থিটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন এখানে বলো ভি এর মান কত হচ্ছে সমীকরণ থেকে বলো। থিটা যখন 0 ডিগ্রি সেলসিয়াস, তখন এই সমীকরণ থেকে বলো ভি ইকুয়াল টু কত? 0 ভি নট। তাহলে কি ভি এর মান কি 0? ভি এর মান কি 0 হয়েছে না ভি নট পাচ্ছ তুমি? ভি নট পাচ্ছি স্যার, ভি নট। তাহলে এটা y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ হবে। তো সেই ভি নট এর মানটা ধরো আমি নামকরণ এখানে দেখানো হচ্ছে, যখন থিটা ইকুয়াল টু 0 তখন এই মূল বিন্দুতে, তখন ভি এর মানটা কত? ভি নট। তার মানে এই যে এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম। এরপরে তোমার এই গ্রাফটা কি হবে? ভি থিটার মান বৃদ্ধি পেলে ভি এর মানও কি হবে? বৃদ্ধি পাবে। এই সমীকরণ থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা এরকম একটা সরলরেখার সমীকরণ হবে। দেখো এটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। জি স্যার। এবারে আমরা এখান থেকে একটা কনসেপ্ট শিখতে চাচ্ছি, যে এইটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, দেখো তাহলে এটা তাপমাত্রার এই পয়েন্টে কি করেছে? ছেদ করেছে। এবং এটা কোন তাপমাত্রা বলো তো? নেগেটিভ তাপমাত্রা না? এবং এই পয়েন্টে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে রাউন্ড ফিগারে 273 ডিগ্রি সেলসিয়াস মান পাওয়া যায়। এটা এক্সপেরিমেন্ট, কিন্তু এক্সপেরিমেন্ট করে তুমি ডানের এই গ্রাফটা পেয়েছো। এখন এই গ্রাফটাকে যদি পিছনের দিকে বর্ধিত করা হয়, অর্থাৎ বিভিন্ন তাপমাত্রার রেসপেক্টে যে তুমি আয়তনগুলো পাবে, এই আয়তনগুলো যদি তুমি লেখে স্থাপন করা হয়, তাহলে এই বিন্দুগুলো পাওয়া যায়। তার মানে যোগ করে দিলে y অক্ষকে ছেদকারী একটা সরলরেখা পাওয়া যায়। সেটাকে যদি পিছনের দিকে বর্ধিত করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এটা তোমার তাপমাত্রা নেগেটিভ অ্যাক্সিসে এই পয়েন্টে সেট করেছে। এবং এই পয়েন্টে তাপমাত্রা যে মান, সেই মানটা হচ্ছে ফ্র্যাকশন একটা আছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। তো ওই যে 0.15, এটাকে বাদ দেওয়া হয়েছে, দিয়ে রাউন্ড ফিগার এটাকে কত ধরা হয়েছে? -273 ডিগ্রি সেলসিয়াস। তো বলতো এই তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়েছে বলতো? স্যার 0 হয়ে গেছে স্যার। 0 হয়েছে, কিন্তু গ্যাসের আয়তন কি বাস্তবে কখনো 0 হয় বলতো? না স্যার। না স্যার। হ্যাঁ, এই জন্য এই যে -273 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে তোমার কাল্পনিক একটা তাপমাত্রা। অর্থাৎ যে এই তাপমাত্রায় যাওয়ার আগেই, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়ার আগেই কোনো গ্যাস আর গ্যাস থাকে না, সেটা হয় তরল বা কঠিন পদার্থে রূপান্তরিত হয়। কিন্তু আমাদের আলোচ্য বিষয় তো গ্যাস। এই জন্য গ্যাসের ক্ষেত্রে এই যে -273, এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা বা চরম তাপমাত্রা। ইভেন তোমার এই পৃথিবীতে এই তাপমাত্রার নিচে আর তাপমাত্রা থাকতেই পারে না। এই তাপমাত্রাতে যাওয়ার আগেই তোমার কোন একটা গ্যাস, সেই গ্যাস থাকে না, সেটা হয় তরল অথবা কঠিন পদার্থে রূপান্তরিত হয়। তো এই জন্য এখানে একটা কনসেপ্ট এসছে যে এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা বলা হয়, নট পরম তাপমাত্রা। এটাকে তোমার কি বলা হচ্ছে? পরম, আমি লিখে দিচ্ছি, পরম
শূন্য তাপমাত্রা। পরম তাপমাত্রা আর পরম শূন্য তাপমাত্রার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পরম শূন্য তাপমাত্রা, তো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? সেটা হচ্ছে যে তোমার যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, প্র্যাকটিক্যালি কিন্তু কখনো শূন্য হবে না। প্র্যাকটিক্যালি তো ওই তাপমাত্রায় তুমি যেতেই পারবে না। ওই তাপমাত্রায় যাওয়ার আগে গ্যাস কোথায় রূপান্তরিত হবে? কোন স্টেটে রূপান্তরিত হবে? তরল অথবা কঠিনে রূপান্তরিত হবে। যেমন হাইড্রোজেন সম্ভবত -260 বা 63 এই তাপমাত্রায় গেলে কিন্তু তোমার 60 মানে 273 আগেই তোমার এটা তরলে রূপান্তরিত হয় হাইড্রোজেন। তার মানে তো আমরা ওই তাপমাত্রায় যেতে পারছি না। তাহলে এই তাপমাত্রাটা এটা কি তাপমাত্রা বলো? এটা কি তোমার বাস্তবের কোনো অস্তিত্ব আছে না এটা কাল্পনিক তাপমাত্রা? জি স্যার, কাল্পনিক স্যার। কাল্পনিক তাপমাত্রা। এই জন্য পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞায় বলা হচ্ছে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ইভেন চাপ দুইটাই, চাপ এবং আয়তন দুইটাই তোমার কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, অর্থাৎ যার নিচে আর তাপমাত্রা থাকা সম্ভব নয়, সর্বনিম্ন কল্পনাযোগ্য ওই তাপমাত্রাকে তোমার কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা বলতে কোন তাপমাত্রাকে বোঝানো হচ্ছে? -273°C যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে তোমার পরম শূন্য তাপমাত্রা। এবং এটাকে যদি কেলভিনে প্রকাশ করা হয় তাহলে কত হয় বলতো? 0 কেলভিন হয়ে যাবে। কেননা ওর সাথে 273 যোগ করো, -273 + 273 যোগ করলে কত হবে? 0 হয়ে যাবে। তো যে কোনো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে যদি 273 যোগ করা হয় তাহলে কোন এককে তাপমাত্রা পাওয়া যায়? পরম বা কেলভিন এককে তাপমাত্রা পাওয়া যায়। এটা কিন্তু পরম তাপমাত্রা। কেলভিন এককে প্রকাশিত তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা। বাট পরম শূন্য তাপমাত্রা কাকে বলে বলো? ভালো করে একটা স্টেটমেন্ট দাও। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যায় কিন্তু যে তাপমাত্রাটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, ওটাই তো স্যার তাহলে শূন্য তাপমাত্রা। সর্বনিম্ন কল্পনাযোগ্য এই তাপমাত্রাটাকে বলা হয় তোমার পরম শূন্য তাপমাত্রা। এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। এই সংখ্যাটা কিন্তু পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট, 1 মার্কের জন্য পরীক্ষা আসে এই সংখ্যাটা। পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসোলুট জিরো টেম্পারেচার, অ্যাবসোলুট জিরো টেম্পারেচার, পরম শূন্য তাপমাত্রা। তাহলে এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে এসে তোমার গ্যাসের আয়তন ইভেন চাপও তোমার কি হয়ে যাবে? চাপীয় সূত্র পড়লে এখানে চাপ শূন্য হয়ে যাবে। তাহলে এই তাপমাত্রা যেহেতু গ্যাসের আয়তন এবং চাপ তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তাত্ত্বিক বলা হচ্ছে এই জন্যই যে প্র্যাকটিক্যালি তো আমি তো ওই তাপমাত্রায় যেতেই পারি না। ওই তাপমাত্রায় যাওয়ার আগেই তো তোমার গ্যাস তরল বা কঠিনে রূপান্তরিত হচ্ছে, সাধারণত তরলে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য এটা একটা কাল্পনিক তাপমাত্রা। তো এই কাল্পনিক যে তাপমাত্রা গ্যাসের আয়তন এবং চাপ উভয়ই তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সর্বনিম্ন কল্পনাযোগ্য এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রার ধারণা আমরা কোন সূত্রে পেলাম বলো? বয়েলের সূত্রে পেয়েছি না চার্লসের সূত্রে পেয়েছি বলো? চার্লসের সূত্র স্যার। চার্লসের সূত্রে পেয়েছি। তো পরীক্ষা যদি কখনো আসে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা 1 মার্কের জন্য আসতে পারে, আর পরম শূন্য তাপমাত্রার ধারণা ব্যাখ্যা করো 2 মার্কের জন্য এসছে। তাহলে কোন জায়গা থেকে ব্যাখ্যাটা শুরু করবে বলো? চার্লসের সূত্র থেকে স্যার। হ্যাঁ, চার্লসের সূত্রটা থেকে শুরু করবে। হ্যাঁ, এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে হবে তোমাকে। এই সমীকরণটা তোমাকে তৈরি করতে হবে। এই সমীকরণটা তৈরি করে এই সমীকরণের লেখচিত্রটা ড্রয়িং করবে। এই লেখটা ড্রয়িং করতে হবে। এই লেখটা ড্রয়িং করে বলবে যে উক্ত লেখকে পিছনের দিকে বর্ধিত করলে দেখা যায় যে এটি তাপমাত্রা নেগেটিভ অক্ষকে এই পয়েন্টে একটা নাম দিয়ে দিবে। এটা একটা নাম দিয়ে দিবে, ধরো পি পয়েন্টে সেট করে, এবং উক্ত বিন্দুতে পরীক্ষা করে দেখা গেছে যে উক্ত বিন্দুতে তাপমাত্রা হচ্ছে -273, এবং এই তাপমাত্রায় দেখা যাচ্ছে যে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তো পরীক্ষায় 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন যদি পরীক্ষা কখন আসে তাহলে এটা পারা যাবে কিনা একটু আমাকে বলো। জি স্যার, যাবে আর স্যার। আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে তোমার চার্লসের সূত্রের স্টেটমেন্টটা আমরা শিখেছি। চার্লসের সূত্রের স্টেটমেন্টের আলোকে আমরা এখানে বেশ কিছু আরেকটা স্টেটমেন্ট আমরা এখানে বের করেছি যে তোমার গ্যাসের স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, এবং তার রেসপেক্টে যে লেখচিত্রগুলো আছে এই লেখচিত্রগুলো আমরা শিখলাম। এবং মূল যে সমীকরণটা আমরা পেয়েছিলাম, ওই যে কোনো তাপমাত্রায় যে সমীকরণটা আমরা পেয়েছিলাম, এই সমীকরণে যে লেখচিত্রটা আমরা বের করেছি সেই লেখচিত্র থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা শিখেছি, সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রার ধারণা বা কনসেপ্ট আমরা এখানে শিখেছি। এবং এই তাপমাত্রা আমরা দেখতে পেলাম যে গ্যাসের আয়তন এই লেখচিত্র অনুসারে গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তো সেই শূন্য তাপমাত্রা, সেই
তাপমাত্রাটাকে বলা হচ্ছে তোমার পরম শূন্য তাপমাত্রা। খুব সুন্দর করে পড়বে এটা। তো আমরা এতক্ষণ যে সূত্রটা আমরা পড়লাম সেটা হচ্ছে চার্লসের সূত্র। 3 নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে চাপীয় সূত্র বা রেনোর সূত্র বলা হয়। তো বলো তো রেনোর সূত্রের ক্ষেত্রে কি বলবো? বয়েলের সূত্রের ক্ষেত্রে কি ছিল? তাপমাত্রা স্থির ছিল। চার্লসের সূত্রের ক্ষেত্রে কি স্থির ছিল? পি স্থির ছিল। তাহলে চাপীয় বা রেনোর সূত্রের ক্ষেত্রে কি স্থির থাকবে বলো? স্যার আয়তন। তাহলে আয়তন স্থির থাকবে। সূত্রের স্টেটমেন্টটা হচ্ছে চার্লসের সূত্রের মতোই। চার্লসের চাপীয় সূত্র বা রেনোর সূত্রের স্টেটমেন্ট হচ্ছে চার্লসের সূত্রের মতোই, কিন্তু এখানে বলো, এখন বলো, তোমরা একটু বলতে থাকে কে পারবে এই সূত্রের স্টেটমেন্টটা। এই সব কথা সেম থাকবে, কিন্তু কিছু কিছু কথা একটু পরিবর্তন হবে। বলো তো স্থির চাপের জায়গায় কি লিখবে এখন বলো? স্যার আয়তন লিখবো স্যার। তাহলে বলবে যে স্থির আয়তনে চাপের জায়গায় আয়তন কথাটা আমি বললাম চাপীয় সূত্রে। স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের এখানে কি বলবে? এই আয়তনের জায়গায় কি বলবে বলো? গ্যাসের চাপ স্যার। চাপ হবে স্যার, গ্যাসের তাহলে চাপ। যেখানে যেখানে চাপ আছে সেখানে কি বলবে? আয়তন। আর যেখানে যেখানে আয়তন থাকবে সেখানে সেখানে কি বলতে হবে? চাপ। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে এই আয়তনের জায়গায় কি বলতে হবে? চাপ বলতে হবে। যেখানে যেখানে আয়তন চাপ আছে এখানে আয়তনের জায়গায় কি বলতে হবে? চাপ বলতে হবে। তার মানে তোমরা এখানে চার্লসের সূত্রের ক্ষেত্রে যেখানে ভি দিয়েছে, যে ভি, সেখানে চাপীয় সূত্রের ক্ষেত্রে কি লিখতে হবে বলো? স্যার পি লিখতে হবে। পি লিখতে হবে। তার মানে আমি যদি এই সূত্রটাকে আমি যদি স্টেটমেন্ট হিসাবে একটু দেখাতে চাই, এই যে দেখো চাপীয় বা রেনোর সূত্র বলা হয়। রেনোর, এটা বিজ্ঞানী রেনোর, চাপীয় বা রেনোর সূত্র। আচ্ছা, তাহলে এই সূত্রটার ক্ষেত্রে আমার স্টেটমেন্ট তাহলে ওই স্টেটমেন্টটাই হবে, চাপের জায়গায় আয়তন হবে, আর আয়তন যেখানে থাকবে সেখানে চাপ হবে। তাহলে আমরা এখন যদি সেটাকে ম্যাথমেটিক্যালি দেখাতে চাই তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটাকে কি ধরবে বলতো? পি নট। এম আই রাইট? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করে তাহলে চাপ কি হবে বলো? পি নট প্লাস পি নট এর কি লিখবে বলো? পি নট এর 1/273। 273। ঠিক আছে, এভাবে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি ধরো তাহলে একইভাবে পি নট প্লাস পি নট প্লাস পি পি নট নট এর 2/273। তার মানে চার্লসের সূত্র যা, চাপীয় সূত্র তাই, কিন্তু একটু পার্থক্য আছে। চার্লসের সূত্রে চাপ স্থির ছিল আর চাপীয় সূত্রে আয়তন স্থির হবে। এই জন্য এখানে সবগুলো জায়গায় দেখো কি চলে এসেছে? পি চলে এসেছে। এইভাবে যে কোনো তাপমাত্রা যদি হয়, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য, তাহলে তোমরা কি লিখবে বলো? পি নট প্লাস পি নট এর কি লিখবো আমরা? থিটা বাই 273 ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার ক্লিয়ার। এইটাকে আমরা, এই চাপটাকে এখন আমরা নামকরণ করব পি। এই টোটাল যে চাপটা তৈরি হলো, এই চাপ যে কোনো তাপমাত্রায় যে চাপ, সেটাকে আমরা নামকরণ করলাম পি, বা পি থিটাও লিখতে পারো তুমি, সমস্যা নাই। তাহলে পি প্লাস পি ইনটু থিটা বাই কত তৈরি হচ্ছে? 273। তাহলে দেখো তো, আচ্ছা পি নট এটা হবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি? পি নটটা আমরা কমন নিতে পারি না? চার্লসের সূত্রের মতোই, যে ওইটা বুঝতে পেরেছে সে এটা এখন বুঝতে পারবে। 273 আমরা কমন নিয়ে নিলাম। পি নট কমন নিয়ে ভিতরে 1 প্লাস থিটা বাই 273 চলে আসবে। এবারে ভিতরে যদি লসাগু করা হয় তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি বলো? 273 প্লাস থিটা ডিভাইডেড 273, এটা পাওয়া যায় কিনা বলো? দ্যাট ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি পি নট ডিভাইডেড 273 ইনটু কি লিখবো? ক্যাপিটাল টি। দেখো ক্লিয়ার সবাই? যারা ক্লাস করতেছো এই লেখাপড়াগুলো একমাত্র তারাই বুঝবে, আর যারা ক্লাসে জয়েন করে রোল নাম্বার দিয়ে ঢুকে যাও তারা জীবনে এগুলো বুঝতে পারবে না। তাহলে ফাইনালি আমরা এটাকে কি লিখতে পারি? পি সমানুপাতে কি লিখতে পারি বলো? টি লিখতে পারি, যেটা চার্লসের সূত্রে কি ছিল? ভি সমানুপাতে টি ছিল। স্টুডেন্ট বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা চাপের সূত্রটাকে আরেকটা স্টেটমেন্ট দিতে পারি এখান থেকে। সেই স্টেটমেন্টটা কি এখন বলো? যে পারো সে বলো। আয়তন স্থির থাকলে কোনো গ্যাসের চাপ তার তাপমাত্রার সমানুপাতিক বা পরম তাপমাত্রা বলবে যে আয়তন স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরও তো নির্দিষ্ট আছে এখানে, সেটাও তো বলতে হবে। আয়তন স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ, কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ কি বলবে? পরম তাপমাত্রা বলবে। শুধু তাপমাত্রা বললে কিন্তু হবে না,
পরম তাপমাত্রা কথাটা বলবে। পরম, কেননা এটা হচ্ছে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা বলতে পারো। তাহলে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। আর চার্লসের সূত্রের ক্ষেত্রে কি ছিল? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। ওটা আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক ছিল, আর এটা হচ্ছে চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখান থেকে একটা অঙ্ক করা একটা ফর্মুলা আমরা তৈরি করতে পারি না? P1/P2 দ্যাট ইজ ইকুয়াল টু কি দিতে পারি? T1/T2। দেখো এগুলো বুঝতে পারতেছো কিনা একটু আমাকে বলো। জি জি স্যার। স্যার। এটা চার্লসের সূত্রের ক্ষেত্রে কি ছিল? V1/V2 দ্যাট ইজ ইকুয়াল টু কি ছিল? T1/T2। ওকে, জি স্যার। এই তাহলে এটার যে লেখচিত্র, এই লেখচিত্রগুলো এখন বের করতে পারবে না? এটা এদিকে যদি টি দেওয়া জি হয়, স্যার, এদিকে যদি বুঝতে পি পারছি। দেওয়া হয়, তাহলে এটা কি হবে? এটা মূলবিন্দুগামী সরল লেখা হবে। আর তুমি যদি অনুপাত দিয়ে করতে চাও, ধরো যে P/T, এই অনুপাতটা পরিবর্তন হবে না, P/T, স্যার, এদিকে ধরো টি দিয়ে দাও, তাহলে এটা এই এক্স অক্ষের সমান্তরাল সরল লেখা হবে। একইভাবে তুমি যদি এদিকে পি দিয়ে দাও, আর এদিকে যদি তুমি P/T দিয়ে দাও, তাহলে এটাও এক্স অক্ষের সমান্তরাল সরল লেখা হবে। তো দেখো এই তিনটা লেখের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার। জি স্যার, জি ক্লিয়ার স্যার। স্যার। আচ্ছা, স্যার এই দুইটা সূত্র থেকে স্যার আমরা স্যার P1/P2 তোমার কথা বোঝা যাচ্ছে না, এভাবে কথা বললে আমি V1/V2 করতে পারবো লিখতে না। পারি স্যার। তোমার কথা বোঝা যাচ্ছে না মুজাহিদুল ইসলাম, তুমি পরে আমাকে কল দিও মোবাইলে। আচ্ছা, এবারে এখান থেকে আরেকটা লেখ বের করা যায়, সেটা কি বলো? সেটা হচ্ছে P ইকুয়াল টু P0 প্লাস P0 ইন্টু কি ছিল? θ/273 এটা ছিল। এটাকে আমরা কি লিখতে পারি বলো? P0 প্লাস P0 ইন্টু গামা ভি ইন্টু থেটা, এটা লিখতে পারি কিনা বলো? কিছুক্ষণ আগে আমরা গামা পি লিখেছিলাম, এখানে আমরা এটাকে কি লিখছি? গামা ভি। তাহলে গামা ভি এর নাম কি বলো এখন? গ্যাসের আয়তন প্রসারণ সহগ। হয় নাই, ভালো করে বলতে হবে। স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। গ্যাসের চাপ প্রসারণ। এখনই যদি ভুলে যাও তাহলে কি হবে? এখানে কি সুন্দর করে লিখে দিয়েছি দেখো, গামা পি কি? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। আর এক্ষেত্রে কি বলবে তাহলে? এক্ষেত্রে গামা ভি স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। ঠিক আছে? তো এই সমীকরণটা কার, কোন সমীকরণ অনুরূপ? সি প্লাস ওয়াই ইকুয়াল সি প্লাস এম এক্স, এটার অনুরূপ। তাহলে এটা লেখচিত্র কি হবে? এটা লেখচিত্রটা হবে এই যে কিছুক্ষণ আগে যে আমরা লেখচিত্র ড্রয়িং করেছিলাম ওইটার মতোই হবে। এই যে এইরকম একটা লেখচিত্র তৈরি হবে। এদিকে তোমার θ°C, আর এদিকে ওয়াই অ্যাক্সিসে কি থাকবে বলো? আয়তন না চাপ? চাপ থাকবে, আর এটা হচ্ছে 0। এবারে এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করে দাও, তাহলে এটা এই পয়েন্টে সেট করবে, যেটা মাইনাস নেগেটিভ তাপমাত্রা, এবং এই তাপমাত্রা মান পাওয়া যায় -273°C। তার মানে আমরা চার্লসের সূত্রে দেখতে পেলাম যে এই ক্ষেত্রে আমার আয়তন শূন্য ছিল এই তাপমাত্রায়, আর চাপীয় সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই তাপমাত্রায় গ্যাসের কি শূন্য হচ্ছে? চাপ শূন্য হচ্ছে। তার মানে এই তাপমাত্রায় গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই কি হচ্ছে বলো? শূন্য হচ্ছে। এই জন্য কাল্পনিক এই তাপমাত্রাটাকে তোমার কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। সুতরাং পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে শুধু আয়তন শূন্য বললেই হবে না, সাথে সাথে চাপও তোমার কি হয়? শূন্য হয়ে যায়। তো সেই সর্বনিম্ন কল্পনাযোগ্য তাপমাত্রাকে তোমার কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রার ধারণা কিন্তু আমরা চার্লসের সূত্র থেকেও পাই, আবার আরেকটা সূত্র থেকে পাচ্ছি। কোন সূত্র থেকে পাচ্ছি? সেটা হচ্ছে চাপীয় বা রেনর সূত্র থেকেও কিন্তু আমরা পাই। তো দেখো এই চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র এবং তার রিলেটেড যে লেখচিত্রগুলো আছে, এই লেখচিত্রগুলো ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো সেখান থেকে তাহলে আমরা পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞায় তাহলে আমরা কি বলবো? যে বলবে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এবং চাপ, দুইটাই বলতে হবে কিন্তু, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এবং চাপ উভয়ই তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, মানে থিওরিটিক্যালি সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি এটা সম্ভব না, তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সর্বনিম্ন কল্পনাযোগ্য, অর্থাৎ যার নিচে আর কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়, তো সর্বনিম্ন কল্পনাযোগ্য সেই তাপমাত্রাকে তোমার বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তো সেই লেখ থেকে আমরা দেখতে পাচ্ছি, লেখ থেকে ক্যালকুলেশন করলে দেখা যায় যে এই তাপমাত্রাটা হচ্ছে -273°C, রাউন্ড ফিগারে এক্সাক্ট মান হচ্ছে -273.15°C। তো 0.15 এই মানটা তোমার গ্রহণ করা হয় না, এই জন্য রাউন্ড ফিগারে এটাকে পরম শূন্য তাপমাত্রা বলতে -273°C কে ধরা হয়। এবং কেলভিনে সেটা কত? কেলভিনে পরম শূন্য তাপমাত্রাটা কত বলো?
আর 0 ডিগ্রি কেলভিন। 0 কেলভিন। ডিগ্রি কেলভিনের ক্ষেত্রে ডিগ্রি লেখা হয় না, সেলসিয়াসে এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন এটাকে বলা হয় 0 কেলভিন। এবারে ফারেনহাইটে কত এগুলো বের করা যাবে না? ফারেনহাইটে পরম শূন্য তাপমাত্রাটা কত বের করা যাবে না? যাবে স্যার। ওইগুলো একটু দেখবেন। জি স্যার, যাবে স্যার। ফারেনহাইট ওইগুলো ইউজ করা হয় না, সাধারণত এই সেলসিয়াসটা ইউজ করা হয় আর কেলভিনটা ইউজ করে, ফারেনহাইটটা তেমন ইউজ করা হয় না। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমরা চার্লসের সূত্র এবং চাপিয়ের সূত্রে যে ডিটেলস ছিল, তাদের যে স্টেটমেন্ট এবং তার যে ম্যাথমেটিক্স আজকে আমরা করলাম না, কিন্তু ম্যাথমেটিক্যাল যে সমীকরণগুলোর সাহায্যে যে অ্যানালাইসিস এবং তার রিলেটেড যে লেখচিত্রগুলো ছিল এই লেখচিত্রগুলো পড়ানো হলো, এবং এই লেখচিত্র থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা আজকে শিখেছি। 1 মিনিটেরও কম সময় আছে, কেটে যাবে হয়তো। গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখলাম, সেই কনসেপ্টটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তো এই চার্লসের সূত্র এবং চাপিয়ের সূত্রের ব্যাপারে সবাই ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। জি স্যার। তো আগামী দিনে আমরা ম্যাথ করব।